জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। পুজোর মাঝেই বেল নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। শর্ত সাপেক্ষে প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন মঞ্জুর করল হাইকোর্ট, আর বেল পেলেও এখনই কিন্তু জেল মুক্তি হচ্ছে না। শুনানি আগেই শেষ হয়ে গিয়েছিল, অপেক্ষা ছিল রায়দানের। শুক্রবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা থেকেই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে শেষ মামলা ছিল হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় গত 1 অক্টোবর অর্থাৎ গত বছরের 1 অক্টোবর তিনি শোন অ্যারেস্ট হয়েছিলেন সিবিআই এর হাতে। সেই মামলায় আজ কলকাতা হাইকোর্ট তাকে জামিন দিল। জামিনের শর্ত কি? তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। আদালতের অনুমতি ছাড়া ট্রায়াল কোর্টের আওতাধীন এলাকার বাইরে যেতে পারবেন না পার্থ। তদন্তকারী সংস্থার কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী সংস্থাকে না জানিয়ে ফোন নম্বর বদলাতে পারবেন না। কোনোভাবে তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করা যাবে না। প্রভাবিত করতে পারবেন না সাক্ষীদের। 2022 সালের 23শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় সবার প্রথম ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার করেন তদন্তকারীরা। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি সহ নিয়োগ দুর্নীতির অন্য মামলাতেও নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সেই থেকেই তিনি জেলে। তবে একে একে ইডি, সিবিআইয়ের মামলা থেকে জামিন পেয়েছেন পার্থ। বাকি ছিল শুধু প্রাথমিকের মামলা। এদিন নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও জামিন পেয়ে গেলেন প্রাক্তন মন্ত্রী। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। অন্য একটি মামলায় গত 18ই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে তদন্তকারী সংস্থাকে 1 মাসের মধ্যে চার্জ গঠন সম্পন্ন করতে হবে, যেটা সম্পূর্ণ হয়ে গেছে, এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার সময়সীমা শেষ হচ্ছে 17ই বা 18ই অক্টোবর। সুতরাং সেইটা সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু সম্পূর্ণভাবে জেল মুক্তি হতে পারে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলেছেন যে 2 মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। তো অলরেডি 1 মান্থ হয়ে গেছে। হোপফুলি ওই আরেকটা 1 মাস আমরা মিডলেই আছে, ওটা শেষ হয়ে গেলে হি উইল বি গ্রান্টেড। একাধিক শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি পার্থ। সপ্তাহখানেক আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু আরও কয়েকটা দিন বিশ্রামে থাকতে চান প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, 2-1 দিনের মধ্যেই পার্থকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় কমল ও কানাইয়ের সঙ্গে অর্ণবাংশু ও অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে থাকবেন বিজেপির প্রীতম দত্ত, তবে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবুর কাছে যাব। বিশ্বজিৎ বাবু, প্রশ্ন তো একটাই ওঠে, তাহলে এই যে কারি কারি টাকা পাওয়া গেল, এতজনের চাকরি চলে গেল, এত হইচই, দোষী কে? দায়টা তাহলে কার? পার্থবাবু তো জামিন পেয়ে যাচ্ছেন। দেখো, জামিন একটা আইনগত অধিকার, সুতরাং জামিন সে তার অধিকারে পেতে পারে। এখনো দোষীকে সেটা প্রমাণিত হয়নি। সিবিআই কে যে তদন্ত ভার দেওয়া হয়েছিল, সিবিআই তদন্ত করেছে, তথ্য প্রমাণ এখনো উপযুক্তভাবে দিতে পারেনি। তথ্য প্রমাণ উপযুক্তভাবে না দেওয়ার জন্যে সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে আসলে দোষীকে। দেখো, অনেকেই নির্ভর করেছিল এই দুর্নীতি মামলার সুবিচারের জন্য এবং দ্রুত বিচারের জন্য। সিবিআই দিনের পর দিন যে সময় নষ্ট করছে, তথ্য দিতে পারছে না, এবং সেই কারণেই একের পর এক জামিনে তিনি মুক্ত হচ্ছেন। আর সিবিআই যদি তথ্য প্রমাণ দিতে পারতেন তাহলে প্রক্রিয়া আরো দ্রুত হতো। সুতরাং কে দোষী কে নির্দোষ যতক্ষণ না প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা বলা সম্ভব নয়। কিন্তু যেটা আমরা আশা করেছিলাম, এবং যারা চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন রাস্তায় রয়েছে, তারাও চেয়েছিল সিবিআই হয়তো তাদের একটা সঠিক বিচার দেবে, কিন্তু সেই বিচার তারা পায়নি। বরং পার্থ চট্টোপাধ্যায় যখন তার আইনজীবী বলছেন আদালতে গিয়ে যে তথ্য প্রমাণ নেই, তাহলে তার মক্কেলকে আটকে রাখা কেন, সেই মক্কেল আইন অনুযায়ী ছাড়া পেয়েছে। কিন্তু যে ন্যারেটিভস তৈরি হয়েছে যে দুর্নীতির, সেখান থেকে এখনো মুক্ত হয়নি। যতক্ষণ না আইনের দ্বারা তিনি মুক্ত হন, নির্দোষ প্রমাণিত হন বা দোষী প্রমাণিত হন, ততক্ষণ পার্থ চট্টোপাধ্যায় বাইরে থাকতে পেয়েছেন। এবং শর্ত সাপেক্ষ জামিন, অর্থাৎ মানুষের কাছে এই শর্ত সাপেক্ষ জামিনের অর্থ তিনি দোষী নয়, নির্দোষ নয়। সঠিকভাবে আদালত তাকে কোনো ক্যাটেগরিতে ফেলতে পারছে না। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই মামলা আরো দীর্ঘ হচ্ছে, অনেক বেশি সময় লাগছে। এটা কিন্তু অনভিপ্রেত।
একদমই অনভিপ্রেত তো বটেই সেই জায়গায় দাঁড়িয়ে, এবং যে বিষয়টা হচ্ছে আমরা দেখলাম বিশ্বজিৎদা, মানে এই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠবে যে এই আমরা এত কিছু দেখছি, কারি কারি টাকার পাহাড় দেখছি, এত এত কেচ্ছা কেলেঙ্কারি সামনে আসছে, অথচ দোষীকে ঠিক পাওয়াই যাচ্ছে না, কারোর শাস্তিও হচ্ছে না? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সব্যসাচী, যে দীর্ঘদিন ধরে যে ন্যারেটিভস মানুষের মধ্যে চলে এলো। অনেকে বলছিলেন মিডিয়া ট্রায়াল, যে আগেই পার্থ চট্টোপাধ্যায়কে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে। তদন্তভার যেহেতু রাজ্য সরকারের কাছে রাখলো না, আদালত সরাসরি বলে দিল সিবিআই তদন্ত করবে। আজকে বলো তো, এই যে সাধারণ মানুষ, তারা কাকে ভরসা করবে? আজকে রাজ্য সরকার যদি এ কাজ করতো, বলতো পক্ষপাত দুষ্ট। আমি একটু এই জায়গা থেকে প্রীতমের কাছে চলে যাব। প্রীতম, দেখো সাধারণ মানুষের মধ্যে একটা পার্সপেক্টিভ তৈরি হয়। দেখো আইন কানুন কি আছে, জামিন, অধিকার, এসব তোমাদের টেকনিক্যাল কথা তোমরা বলো, কিন্তু আমরা সাধারণ মানুষ কী ভাবি, আমরা একটা হেলমেট ছাড়া যদি রাস্তায় যাই, সঙ্গে সঙ্গে ধরে ফাইন, অমুক তমুক হ্যান ত্যান, মানে তুলকালাম কাণ্ড হয়ে যায়। মানে আমাদের ধরা খুব সহজ। আর এই রাঘব বোয়ালের নাম কেউ ধরতে পারে না, পুলিশও না, সিবিআইও নয়, ইডিও নয়, বা মানে কারি কারি আমাদের একটু ট্যাক্সের কোনো হেলফের হলে ভালো রকম পেনাল্টি দিতে হয়। সব দোষ, সব দায় সাধারণ মানুষের, আর বাকির কিচ্ছু নয়। যদি সিবিআই ইডিও এই কাজটা না করতে পারে, আমরা ভরসা করব কাকে? সিবিআইডি করতে পারবে দেখি তো মাননীয় কোর্ট আজকে সিবিআইডির উপর ভরসা রেখেছে, স্টেট পুলিশের উপর ভরসা রাখতে পারেনি, এবং সিবিআইডি আছে দেখেই আমরা দেখতে পেয়েছি তোমার হুজ অ্যান্ড হু ইন টিএমসি, তৃণমূল সরকার এবং তৃণমূল গভর্নমেন্টের মন্ত্রী থেকে শুরু করে, আমলা থেকে শুরু করে, সামান্য শিক্ষক থেকে শুরু করে, ভিসি থেকে শুরু করে সবাই আজকে জেল হাজতে আছে। এবং দেখো ফাইন্যান্সিয়াল স্ক্যামে ম্যাক্সিমাম তোমার একটা হাজতবাস হয় 6 বছর কি 8 বছর। অলরেডি যার ছবি তোমরা দেখিয়েছো এর আগে পার্থ চ্যাটার্জির, তার অলরেডি প্রায় 3 বছরের মতো হাজতবাস হয়ে গেছে। তো এবার দেখুন আজকে এই যে এগুলো না একদম মানে একটা ওই মানে জিলেবির প্যাচের মতো, যে একদম মেন পয়েন্টটা ওই আমাদের এর আগের সিবিআই কর্তা বলেছিল যে সেই একদম পয়েন্টে যেতে গেলে সময় লাগে, কারণ ফাইন্যান্সিয়াল স্ক্যামে অনেক ট্রানজ্যাকশনের অনেক দিক থেকে হয়। কিন্তু আজকে এগুলো প্রমাণিত সত্য যে আজকে একজনের গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে কোটি কোটি টাকা পেয়েছে, এবং সেই পাওয়ার পর যে চাকরি বিক্রি হয়েছে সুপ্রিম কোর্টেও তা প্রমাণিত হয়ে গেছে, এবং সেটা হাইকোর্টেও প্রমাণিত হয়ে গেছে। এবং চাকরিটা বিক্রি করলো কে? চাকরিটা বিক্রি করেছে মমতা ব্যানার্জির বদান্যতায় তোমার তৃণমূলেরই তোমার নেতা মন্ত্রীরা, এর আগে যারা ছিলেন এখনও যারা আছেন। এবং আজকে এই কথাগুলো কারা বলেছে? এই কথাগুলো বলেছে তৃণমূলেরই একজন মন্ত্রী ববি হাকিম, যিনি এখনকার মেয়র, যিনি খুব কেঁদেছিলেন আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না। কিন্তু এই নাটক না করে উনি সত্যিই কলকাতাকে বাঁচাতে পারেননি না। চাকরি প্রার্থীদের যে চাকরিগুলো চুরি করেছেন তার মধ্যে উনিও আছেন। কুণাল ঘোষও তোমার একজন একটা টিভির পর্দায় উনি স্বীকার করেছিলেন যে এখনও একজন আছেন যে মন্ত্রী বটে, তিনিও চাকরি বাকরিতে টাকা পয়সা তুলেছেন, সেটা কুণাল ঘোষের স্বীকারোক্তি। সুতরাং এটা তো প্রমাণিত সত্য। এবং দেখুন আজকে আমাদের আদালতের দীর্ঘসূত্রিতা আছে, তার কারণ হচ্ছে 140 কোটির দেশে যে সিস্টেম, আমাদের লোক কম জাজ কম, সেটা মেনে নিতে হবে। এবং আদালত আছে দেখেই কিন্তু এরা তোমার জেলে গেছে এবং জেলে যাচ্ছে, এবং সিবিআই তদন্ত হচ্ছে, এবং এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে দুর্নীতি হয়েছিল, এটা সিবিআই ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়েছে। সাজা কারোর হয় না তো? আমি বলছি সবাই জেলে যায় ছাড়া পেয়ে। ভাই আমি বলছি তোমার জেলে যাওয়াটাও যেমন তোমার আইনের অধিকার বলে হয়, বেলটাও আইনের অধিকার বলে হয়। তো সুতরাং সবটাই আইনের প্রক্রিয়ার মধ্যে আছে, এখানে কোনো পার্টি কারো কিছু করার নেই। আর 100% যে তদন্তগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে তার 99% তদন্তগুলো স্টেট মেশিনারির উপর কোনো রকম কোনো ভরসা না রাখতে পেরেই সিবিআইর উপর দিচ্ছে। যদি সাজানো হয় তৃণমূলের এই জায়গাটা তো থেকেই যায় না। তোমার দোষী, আরে তোমার রাজনৈতিক প্রতিহিংসা হয় তাহলে আদালতটা কার? তুমি একটা প্রথিতযশা তোমার চ্যানেলের অ্যাঙ্কার হয়ে যদি বলো যে আদালতের কোনো হাত নেই, আদালতও কোনো পার্টি চালায়, আমি সাধারণ মানুষের কথা বলবো, কেউ সাজা পাচ্ছে না, তোমার কারোর সাজা হচ্ছে না, সবাই জেলে যাচ্ছে বেরিয়ে আসছে, জেলে যাচ্ছে বেরিয়ে আসছে। এবার তুমি দেখো এই আজকে এটা দুর্ভাগ্যজনক ঘটনা যে আজকে পশ্চিমবঙ্গের আজকে তোমার রসনাই চারিদিকে মা দুর্গার রূপে মা দুর্গা আসছে, এখানে অসুর বধ করবে, এবং সেই মা দুর্গাকে আমরা পুজো করবো। কিন্তু এই আসুরিক শক্তি যা সমাজকে, বাঙালি সমাজকে বারবার গ্রাস
বাস করছে সেই আসল শক্তিকে তো মানুষের সমাজকে, যেমন তুমি বলছো না মানুষ ভাবছে যে কারো হচ্ছে না, এই মানুষকেই ভাবতে হবে যে কারা চুরি করেছে, কারা প্রমাণ লোপাট করেছে, কারা ওএমআর শিট গায়েব করে দিয়েছে। তো সুতরাং এই আসল শক্তিকে আজকে বধ করার জন্য আমাদের চেতনা ডেভেলপ করতে হবে এবং গণতন্ত্রের চেতনা ডেভেলপ করে কিন্তু ভোটের মাধ্যমে সেটার ফলাফল আসে। এটাকে করতে হবে। 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে। এই যে দশমীতে আমরা মাকে বিসর্জন দেবো, সেরকম পুরো বাংলার প্রত্যেক নর নারী, প্রত্যেক বাঙালি এখানে আসলে শক্তিকে বিসর্জন দেবে 2026 নির্বাচন। কনভিকশন রেট সিবিআই এর, মানে প্রীতম অনেকক্ষণ বলল যে রাজ্য সরকার বা তথ্য প্রমাণের কথা, কনভিকশন রেট শুধু এ রাজ্যে নয়, সিবিআই এর কনভিকশন রেটের পরিমাণটা দেখো। এবং মানুষ তো ভরসা করি, রাজ্য সরকারের উপরে ভরসা করেনি বলেই তো সিবিআই চেয়েছিল। সেই সিবিআই কতদিন ধরে, কত বছর ধরে মামলা চলছে, সেই মামলার তথ্য প্রমাণ আদালতে দিতে পারেনি, আদালত ভৎসনা করছে সিবিআই কে। তাহলে মানুষ কি করে ভরসা রাখবে? দেখো যে একটা জিনিস পরিষ্কার, দুর্নীতির সঙ্গে যারা যুক্ত অন্তত শিক্ষার ক্ষেত্রে, তাদেরকে সমর্থন করার কোনো যুক্তি বা লজিক নেই। কিন্তু এটাও তো ঠিক, আদালতকে পরিষ্কার করে বলতে হবে সিবিআই এর তথ্যের উপর ভিত্তি করে যে এ অভিযুক্ত, এ দোষী সাব্যস্ত। আজকে আদালত তাকে এই ধরুন আজকে বলুন না যে মুশকিলটা হচ্ছে আজকে তৃণমূল সেজে আসা কিছু অ্যানালিস্ট এমনভাবে কথাবার্তা বলে, আমরা ডেটার ধরে করি। আপনি শুধু গুগলে গিয়ে টাইপ করুন সিবিআই কনভিকশন রেট ইন করাপশন কেসে, শুধু এইটুকু টাইপ করুন, অটোমেটিক সিবিআই ওয়েবসাইট থেকে দিয়ে দেবে 2019-এ 69.19%, 2020-তে 69.83%, 2021-এ 67.56%, 2022 অব্দি দেওয়া হয়েছে, 2022-এ 74.59%। সুতরাং এই ব্যাপারটা না, সিবিআই 100% তদন্ত করে প্রত্যেকটা জিনিস বার করছে এবং সিবিআই আজকে কনভিকশন রেটও বেশি এবং এখানকার যারা চোর তার প্রত্যেকে হাজতবাস হবে এবং তাদের হাজতবাস যেমন জেলে হবে, মানুষের ভোটে হবে। আমি জানি না যে প্রীতম ব্যক্তি আক্রমণে পটু হয়ে উঠেছে এবং আমার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট কি করে বলছে। আমি শুধু এটা বলতে চাই, মানে আমার মনে হয় প্রীতম পশ্চিমবঙ্গের খবরটা ভুলে গেছে। পশ্চিমবঙ্গে রাজনীতি করে তো, পশ্চিমবঙ্গে বেশি দূর যেতে হবে না, সিবিআই এর ওয়েবসাইট যেতে হবে। পশ্চিমবঙ্গে যে কটা ঘটনা ঘটেছে সেক্ষেত্রে সিবিআই এর একদম এই প্রশ্ন থাকবে বিশ্বজিৎ দা যে তাদের কজনের সাজা হলো। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ প্রীতম। এখানে শেষ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।